মানুষ তখন ভাবতো যে যদি কোনো পাথর, যদি কোনো ধাতুকে আমরা গোল্ডে কনভার্ট করি, গোল্ড অনেক খুব ভালো ধাতু, গোল্ড অনেক উজ্জ্বল ধাতু, গোল্ড অনেক মানে দামি ধাতু। আমি তো স্যার ক্লাস 11-এ কেমিস্ট্রি নেব বলে ভেবেছি, সায়েন্স নেব বলে ভেবেছি, তাহলে কেমিস্ট্রিকে যদি আমাকে ইজি করতে হয় তাহলে আমাকে স্যার কি কি কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। এই যে মনের মধ্যে একটা ভয় ঢুকে আছে যে রসায়নটা হয়তো কঠিন, না ভাই না, কঠিন নয়। রসায়ন যে সহজ, জলের মতো সহজ। আমি আছি তোমাদের সামনে একেবারে সহজ করে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আমরা দুজন স্যার তোমাদেরকে কেমিস্ট্রি পড়াবো, আমি এবং ইনজামামুল স্যার। তো আজ আমি ভাবলাম আমার কেমিস্ট্রি ক্লাস শুরু হওয়ার আগে যদি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সাথে একটু গল্প করা যাক যে রসায়ন কি, কিভাবে এই পৃথিবীর মানুষ রসায়ন সাবজেক্টের সঙ্গে পরিচয় হলো, কিভাবে এই রসায়ন পৃথিবীতে মানুষ রসায়ন চর্চা শুরু করলো, আর কিছুদিন পরে তোমরাও শুরু করবে রসায়ন চর্চা। তোমাদের জীবনের সাথে যুক্ত হবে রসায়ন, প্রত্যেকটা পদে পদে তোমাদের রসায়নের প্রয়োজন হবে। তো রসায়ন কি, কিভাবে এই রসায়ন সাবজেক্টের উৎপত্তি ঘটলো, মানুষ কিভাবে জানলো এই রসায়ন কি। দেখো, এক কথায় যদি আমরা বলি, এই পৃথিবী, এই মহাবিশ্বে পদার্থ, এই যে সমস্ত পদার্থ আমরা চোখের সামনে দেখছি, জল থেকে শুরু করে, লবণ থেকে শুরু করে, গাছপালা, ইট পাথর, লোহা, যা কিছু ধাতু অধাতু আমরা দেখছি, আমাদের চোখের সামনে যে সমস্ত পদার্থকে আমরা দেখছি, সেটা হোক জীবিত, হোক মৃত, হোক জড় অথবা জীবিত, এই পদার্থগুলি কি কি দিয়ে তৈরি, এই পদার্থের কম্পোজিশন জানতে কিন্তু প্রথম রসায়নের প্রয়োজন হয়েছিল। অর্থাৎ এই যে পদার্থ কি কি দিয়ে তৈরি, পদার্থের কম্পোজিশন জানতে কিন্তু রসায়নের প্রয়োজন। তো হঠাৎ মানুষ কিভাবে এই রসায়ন এলো, যেমন মনে করো জল, জল কি দিয়ে তৈরি তোমরা জানো, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি। মনে করো কি লোহার টুকরো, সেই লোহার টুকরের মধ্যে কি আছে, মনে করো কি ইটের টুকরো, তার মধ্যে কি আছে। এই যে আয়না দেখছো, আয়না, চোখের সামনে মিরর দেখছো, নিজেকে সুন্দরভাবে দেখছো, ওই মিররের মধ্যে কি রয়েছে, কি দিয়ে তৈরি সেই মিরর। এই আমি পেন দিয়ে লিখছি বোর্ডে, এই পেন কি দিয়ে তৈরি, এর কম্পোজিশন কি। অর্থাৎ পদার্থ, আমরা চোখের সামনে যা দেখছি, প্রকৃতিতে যারা জায়গা দখল করে তারাই হলো পদার্থ। আর এই পদার্থ কি দিয়ে তৈরি, সেটা দিয়ে শুরু হচ্ছে রসায়ন। তাহলে রসায়নের মূল ভিত্তি কি? কেমিস্ট্রি ইজ আ সায়েন্স অফ ম্যাটার, পদার্থ, পদার্থের বিজ্ঞান। এবং পদার্থ কি দিয়ে তৈরি, পরে জানা গেল পরমাণু, অণু দিয়ে পদার্থ তৈরি হয়। আমরা ধীরে ধীরে জানবো পরমাণু কি, অণু কি। যেমন আমি শুরু করব পরমাণুর গঠন দিয়ে শুরু করব আমি তোমাদের, রাইট? তাহলে কেমিস্ট্রি হলো পদার্থ কি কি দিয়ে তৈরি সেইটা জানার আগ্রহ। তো হঠাৎ মানুষ কিভাবে এই রসায়ন, রসায়নের কনসেপ্ট মানুষ কিভাবে মানুষের মনের মধ্যে এলো। মানুষ আদিম যুগে, পুরানো যুগে মানুষ দেখতো দাবানল হচ্ছে, দাবানল, একটা গাছের সাথে আরেকটা গাছের সংঘর্ষ লাগছে, আগুন লেগে যাচ্ছে। মানুষ ভাবলো আগুন লাগার পরে যে গাছ দাঁড়িয়েছিল সেই গাছ ছাই হয়ে গেল। মানুষ ভাবতে থাকলো কিভাবে হলো এই পরিবর্তন। বিভিন্ন উদ্ভিদ, মানে বিভিন্ন আগুনের সাহায্যে বিভিন্ন প্রাণীকে তারা পুড়িয়ে, আদিম যুগের মানুষ খেত, ফল মূল পুড়িয়ে খেত, দেখতো যে পোড়ানোর পরে কালো কালো হয়ে যাচ্ছে, কেন এমনটা হচ্ছে। মানুষ ধীরে ধীরে জানতে থাকলো। ধাতুর আবিষ্কার হলো, হ্যাঁ, ধাতুর যখন আবিষ্কার হলো তখন মানুষ জানতে চাইলো এটা কি, এই ধাতু কি। এবং অনেক পুরানো দিনে, তোমরা শুনলে অবাক হবে, একে অ্যালকামি বলে। এটা একটা কনসেপ্ট, এটা একটা পুরানো বিজ্ঞানের কনসেপ্ট। সেই সেই থিওরিতে, সেই কনসেপ্টের আন্ডারে মানুষ ভাবতে ভাবতে শুরু করলো যে আমরা যে কোনো ধাতুকে যদি গোল্ডে কনভার্ট করি, সোনাতে কনভার্ট করি, তাহলে কেমন হয়। তোমরা শুনেছো এমন এক পাথর, পরশ পাথর, যাকে যে কোনো মেটালের সাথে যদি আমরা সংস্পর্শে আনি, সেই মেটাল গোল্ডে কনভার্ট হয়ে যায়। মানুষ তখন একটা, মানে বিজ্ঞান তত উন্নত হয়নি, অনেক পুরানো যুগের কথা বলছি। মানুষ তখন ভাবতো যে যদি কোনো পাথর, যদি কোনো ধাতুকে আমরা গোল্ডে কনভার্ট করি, গোল্ড অনেক খুব ভালো ধাতু, গোল্ড অনেক উজ্জ্বল ধাতু, গোল্ড অনেক মানে দামি ধাতু। তো মানুষ চেষ্টা করতে থাকলো সেই পরশ পাথরকে আবিষ্কার করার চেষ্টা করতে শুরু করলো যে আমরা এমন কোনো পাথর যদি আবিষ্কার করতে পারি যেই পাথরটা অন্য কোনো ধাতুর মধ্যে
মানে টাচ করলেই সে ধাতু সোনা হয়ে যাবে। মানুষের এই এই যে ভুল কনসেপ্ট, এই মানুষের এই যে ভুল কনসেপ্ট থেকে মানুষ চেষ্টা করতে থাকলো বিভিন্ন পদার্থ তৈরি করার, একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ মেশাতে থাকলো, দেখছে নতুন ওই পরশ পাথর তৈরি করার উদ্দেশ্যে। কিন্তু সে পরশ পাথর তো আর হলো না, দিয়ে অন্য অন্য পদার্থ উৎপন্ন হতে শুরু করলো। পান করলে মানুষ, অমৃত পান করলে মানুষ অমর হয়ে যায়, এই যে কনসেপ্ট মানুষের মধ্যে ছিল, হ্যাঁ, এই যে কনসেপ্ট মানুষের মধ্যে ছিল যে অমৃত পান করলে মানুষ অমর হয়ে যাবে, মানুষ চেষ্টা, তখন অনেক পুরনো দিন, মানুষ চেষ্টা করে থাকলো আচ্ছা আমরা যদি এই পৃথিবীতে সত্যিই অমৃত বানাতে পারি, সেটা খাবো এবং আমরা চিরকাল অমর হয়ে যাব। সেই অমৃত তৈরি করার উদ্দেশ্যে মানুষ বিভিন্ন পদার্থের সাথে বিভিন্ন পদার্থ মেশাতে থাকলো এবং ধীরে ধীরে দেখছে ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন হচ্ছে, অমৃত আর উৎপন্ন হলো না, ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন হচ্ছে। মানুষ এখান থেকে রসায়নের ধারণা তৈরি করলো। এগুলো একদম থিওরিটিক্যাল, এগুলো কনসেপ্ট। তো চলো দেখো, এবং মানুষ দেখলো যে যে খাবার আজকের খাবো বলে আমরা রেখেছিলাম, সেই খাবারটা হয়তো আজ খেতে পারিনি, দুদিন পরে খেতে গিয়ে দেখছি যে পচে গেল, হ্যাঁ, গ্লাইকোলাইসিস হয়ে গেল, পচে গেল। তো এই যে একে কি সন্ধান প্রক্রিয়া বলে। মানুষ ভাবছে যে আচ্ছা আজকের রাতে তো খাবারটা ভালো ছিল, কাল সকালে কেন খারাপ হয়ে গেল, অর্থাৎ তার মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল। এই যে চেঞ্জেস, রাসায়নিক পরিবর্তন ঘটে গেল। এখান থেকে ধীরে ধীরে কিন্তু মানুষের মধ্যে কি হলো, মানুষের মধ্যে রসায়ন সম্পর্কে ধারণা তৈরি হতে শুরু করলো। তাহলে রসায়ন কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, হোয়াট ইজ কেমিস্ট্রি। কেমিস্ট্রি ইজ সায়েন্স অফ অ্যাটম। চলো দেখো মানুষ প্রথম রসায়ন কিভাবে ধারণা পেল। মানুষ দেখো আগুনের ব্যবহার থেকে মানুষ প্রথমে রসায়নের ধারণা পেল। আগুনের ব্যবহার থেকে মানুষ দেখছে যে আগুন যখন লাগছে সেখানে পুড়ে যাচ্ছে, মানুষ দেখছে আগুন লাগলে পুড়ে যাচ্ছে, তাহলে পুড়ে যাওয়ার পরে ছাই হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, মানুষ চিন্তা করতে শুরু করলো। এই যে পরিবর্তন হয়ে গেল, গাছপালা ছিল সেখানে দাবানল লেগে আগুন লেগে গেল, এই যে পরিবর্তন হলো, কেন পরিবর্তন হলো, এই যে পদার্থের পরিবর্তন, এই পরিবর্তন থেকেই কিন্তু একটা পদার্থ আর একটা পদার্থ চেঞ্জেস হয়ে যাচ্ছে। এখান থেকেই কিন্তু মানুষের মনের মধ্যে কিউরিসিটি তৈরি হলো যে কেন হচ্ছে এই যে চেঞ্জেস। এখান থেকে মানুষ রসায়নের ধারণা পেল। কোথা থেকে পেল, ধাতুর ব্যবহার থেকে মানুষ রসায়নের ধারণা পেল। আর কোথা থেকে পেল, গাজন প্রক্রিয়া, গাজন মানে যেটাকে সন্ধান প্রক্রিয়া বলে। এই যে খাবার আমরা আজকে রাতে রেখে দিচ্ছি, 2-3 দিন পরে মানুষ দেখছে যে না সেটা তো একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছে, তার একটা পরিবর্তন ঘটে গেছে, যেটাকে আমরা বলছি পচে গেছে। তো এখান থেকে মানুষ ভাবছে যে এই পরিবর্তনটা কেন হলো, সেটা অনুসন্ধান করতে গিয়ে রসায়নের কনসেপ্ট এলো। চলো, হ্যাঁ, আলকামি পদ্ধতি, এই যে আলকামি পদ্ধতিটা কি, আলকামি থিওরি কনসেপ্ট কি, এই যে বললাম মানুষ ভাবতো যে আমি এমন কোনো পাথর খুঁজতে চাই, যে পাথরটা যে কোনো ধাতুতে যদি আমরা লাগাই তাহলে সঙ্গে সঙ্গে সেই ধাতু কি হয়ে যাবে, সেই ধাতু হয়ে যাবে সোনা। হ্যাঁ, ফিলোসফার স্টোন বলে একে। তো বোঝা গেল কি বললাম। তো এই ধাতু, এই পাথর তৈরি করতে গিয়ে মানুষ রসায়নের কনসেপ্ট পেল, ঠিক আছে, এবং বোঝা গেল নিশ্চয়ই। এবং এইখান থেকে এই আলকামির ধারণা থেকে এই যে পরশ পাথর তৈরি করতে গিয়ে মানুষ দেখছে যে ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন হয়ে যাচ্ছে, পরশ পাথর তো তৈরি হচ্ছে না, তার বদলে অন্যান্য পদার্থ তৈরি হচ্ছে। এবং এর পর থেকে এই আইডিওলজি, এই কনসেপ্টের পর থেকে মানুষের আধুনিক রসায়নের ধারণা তৈরি হলো। বোঝা গেল কি বললাম। তো আমাদের তো এগুলো জানা লাগবে না, জাস্ট তোমাদের গল্পের মতো করে বললাম, পড়া লাগবে না। আমাদের পড়া লাগবে কি, প্রথম যেটা বললাম স্টেট অফ ম্যাটার। আমাদের পড়া লাগবে কি, যে পদার্থ কি দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণু সম্পর্কে আমরা জানবো। কারণ কেমিস্ট্রি মানে সায়েন্স অফ অ্যাটম অ্যান্ড মলিকিউল। পরমাণু এবং অণুর বিজ্ঞানী হলো রসায়ন। আর অণু পরমাণু কোথায় থাকে, পদার্থের মধ্যে থাকে। তো আমরা শুরু করব ক্লাসের মধ্যে, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব, লাইভ ক্লাসে হবে তোমাদের। আমি অ্যাটমিক স্ট্রাকচার তোমাদের পড়াবো। তো চলো, তাহলে বোঝা গেল এইভাবে মানুষ কিন্তু রসায়নের ধারণা পেল। ক্লাসিফিকেশন অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রিকে দেখো, কেমিস্ট্রিকে আমরা 3 ভাগে ভাগ করি, সব ডিটেলস তোমাদেরকে আলোচনা করা হবে। কেমিস্ট্রিকে আমরা 3 ভাগে ভাগ করি, একটাকে বলে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটাকে বলে অর্গানিক কেমিস্ট্রি, একটাকে বলে ইনঅর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি কি, তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো যে কার্বন ঘটিত যৌগের যে রসায়ন, যে যৌগের মধ্যে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, তার যে কেমিস্ট্রি, তাকে আমরা বলবো অর্গানিক কেমিস্ট্রি। ইন ডিটেলস আমি তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রি পড়াবো 2nd সেমিস্টারে, তখন ডিটেলসে জানতে পারবে অর্গানিক কেমিস্ট্রি কি। ইনঅর্গানিক কেমিস্ট্রি কি, কার্বন বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত পরমাণুগুলি আছে
তাদের যে কেমিস্ট্রি, তাদের যে রসায়ন, তাকে আমরা কি বলছি? ইনঅর্গানিক কেমিস্ট্রি। আর ফিজিক্যাল কেমিস্ট্রি কি? একটা পদার্থ আর একটা পদার্থতে যে রূপান্তরিত হচ্ছে, সেই রূপান্তরটা কোন পদ্ধতিতে হচ্ছে, কোন প্রসেসে হচ্ছে, সেটা আমরা আলোচনা করি ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে। আর অর্গানিক আর ইনঅর্গানিকে আমরা আলোচনা করি পদার্থের গঠন এবং ধর্ম নিয়ে। আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটা পদার্থ আর একটা পদার্থতে কনভার্ট হয়ে গেলে কিভাবে কনভার্ট হচ্ছে, দ্য প্রসেস, দ্য ওয়ে, আমরা এই পদ্ধতিতে আলোচনা করি এই ফিজিক্যাল এই শাখাতে। এছাড়াও আরো শাখা রয়েছে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বাট আমাদের দরকার নেই। বোঝা গেল কি বললাম? আর অর্গানিক আর ইনঅর্গানিক বোঝা গেল। অণুর গঠন, পদার্থের গঠন নিয়ে আলোচনা করব আমরা অর্গানিক আর ইনঅর্গানিকে। অর্গানিকে কার্বন ঘটিত যৌগ, ইনঅর্গানিকে কার্বন ছাড়া বাকি সমস্ত যৌগের যে রসায়ন, রাইট? তো বোঝা গেল আমরা ক্লাসিফিকেশন অফ কেমিস্ট্রি। তোমরা তিনখানা খাতা করবে যখন পড়া, মানে যখন ক্লাস করবে আমাদের কাছে রেগুলারলি। ফিজিক্যালের আলাদা খাতা, অর্গানিকের আলাদা খাতা, ইনঅর্গানিকের আলাদা খাতা। আচ্ছা, আমি তো স্যার ক্লাস 11-এ কেমিস্ট্রি নেব বলে ভেবেছি, সায়েন্স নেব বলে ভেবেছি, তাহলে কেমিস্ট্রিকে যদি আমাকে ইজি করতে হয় তাহলে আমাকে স্যার কি কি কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, কি কি বিষয় আমাকে স্যার জানতে হবে, একটু বলে দিন স্যার। দেখো দেখো যদি তুমি ক্লাস 11-এ কেমিস্ট্রি নাও তাহলে কিন্তু তোমাকে কি কি জানতে হবে বাবু? তোমাকে কিন্তু জানতে হবে অণু এবং পরমাণু সম্পর্কে ধারণা থাকতে হবে। অণু কি, পরমাণু কি, এটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, পরমাণুর সংকেত, এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এই যে অ্যাটম, এদের সিম্বল সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, একদম বেসিক লেভেল। আমাদের চ্যানেলে দেখবে অলরেডি আমি ক্লাস করিয়েছি অনেক, এই নবীন স্যার ক্লাস করিয়েছেন আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, পর্যায় সারণী, সংকেত কিভাবে লেখা হয়, চিহ্ন, তাদের ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি, সবই কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, খুঁজলে পেয়ে যাবে। বা আমি লিঙ্কে, ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো এই 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 সমস্ত ক্লাসগুলো। অণুর সংকেত, জলের অণু, জল H2O, এই জলের অণুর সংকেত। মনে করো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। ওকে, পর্যায় আয়নীয় সমযোজী বন্ধন, এই এই আয়নীয় বন্ধন কি, সমযোজী বন্ধন কি জানলে খুবই ভালো। নাহলে আমরা তো বেসিক থেকে করাবো, সেখানেও তোমার হেল্প হবে, তবে আগে থেকে যদি জেনে রাখো তাহলে কিন্তু খুবই ভালো হবে। পর্যায় সারণী সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, পর্যায় সারণী সম্পর্কে। এবং জৈব রসায়নের ধারণা, যেটা ক্লাস 10-এ লাস্ট চ্যাপ্টারে ছিল, যদিও না থাকে আমি তোমাদেরকে একদম জিরো থেকে পড়াবো, চাপ নেই। তবে পর্যায় সারণীর ধারণা কিন্তু লাগবে আমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে। আর জৈব রসায়নের ধারণা সেই সেকেন্ড সেমিস্টারে লাগবে। যদি নাও থাকে তোমাদের, আমি তোমাদের জিরো থেকে পড়িয়ে দেবো, টেনশন নেই। তাহলে এগুলো কিন্তু তোমাদের লাগছে মানে ক্লাস 11 শুরু করতে, এই আইডিয়াগুলো। যদিও কারণ না থাকে তোমরা চেষ্টা করবে আমাদের চ্যানেল থেকে ক্লাস দেখা। যদি অত সময় না থাকে, ক্লাস 10-এর বইটা একবার আয়নীয় এবং সমযোজী বন্ধন, পর্যায় সারণী একটু পড়ে নিও একবার। ওকে, চলো, কিভাবে রসায়ন পড়া শুরু করবে, হাউ টু স্টার্ট কেমিস্ট্রি। দেখো, আমি তোমাদেরকে যখন পড়াবো আমার কাছে পড়া শব্দটা নেই, আমার কাছে একটাই শব্দ সায়েন্সের, তার নাম প্র্যাকটিস। যেটা খাতায়, যেটা পড়া হবে, যেটা বোঝানো হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। তোমার প্র্যাকটিস যত বেশি হবে তবে তুমি করবে। এই যে ইতিহাসের মতো বা বাংলার মতো তুমি পড়লে যে হয়ে যাবে এমনটা নয়, লিখতে হবে। সেই জন্য দেখো প্রথমেই লেখা আছে বিজ্ঞান মানেই হলো প্র্যাকটিস। মন থেকে প্রথমে ভয় দূর করো, তবেই রসায়ন সহজ হবে। এই যে মনের মধ্যে একটা ভয় ঢুকে আছে যে রসায়নটা হয়তো কঠিন, না ভাই না, কঠিন নয়। রসায়ন হচ্ছে সহজ, জলের মতো সহজ। আমি আছি তোমাদের সামনে, একেবারে সহজ করে দেব। বোঝা গেল কি বললাম? তাহলে মন থেকে প্রথমে ভয়টাকে দূর করো, যে তুমি ভয় পাচ্ছ যে রসায়ন কঠিন, আমি নেব না। আমি কথা দিচ্ছি এই রসায়নকে সহজ করে দেখাবো তোমাদের সামনে। একটা সেমিস্টার পরে গিয়ে বলবে না স্যার সত্যি এত সহজ ছিল বিষয়টি, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে মন থেকে ভয় দূর করো এবং সবসময় মনে রাখবে যে আমি যেটা বুঝবো সেটা প্র্যাকটিস করব, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব, লিখে লিখে পড়বো। রাইট? এই দুটো কথা মনে রেখো। চলো নেক্সট, এবার চলে আসছি সিলেবাস নিয়ে। আজকের ক্লাস বেশি বড় করবো না, নেক্সট চলে আসছি সিলেবাস নিয়ে। দেখো আমাদের মোট 7টা ইউনিট আছে। আমাদের মোট কটা ইউনিট আছে? আমাদের মোট 7টা ইউনিট আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 7, 7খানা ইউনিট আছে। প্রথম ইউনিটে কি আছে? সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এখানে মেনলি মোলের ধারণা, ক্লাস 9-এ যে মোলের
ধারণা ছিল, সেটাই মেনলি ইম্পর্টেন্ট এখানে। এর সাথে আরো এক্সটার্নাল অনেক বিষয় আছে, সেগুলো স্যার যখন ক্লাস করাবে তখন বলে দেবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কত নম্বর? 3 নম্বর। ইউনিট 2 তে কি আছে? স্ট্রাকচার অফ অ্যাটম, এটা ইঞ্জামুল স্যার করাবেন তোমাদের, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ইঞ্জামুল স্যার করাবেন। আমি শুরু করব স্ট্রাকচার অফ অ্যাটম, এখান থেকে 6 নাম্বার কোশ্চেন পড়বে, 6 6 তুমি 6টা এমসিকিউ পরীক্ষা করতে পারবে। আমরা এর আগের বারে 2 মাস আগে, পরীক্ষা 2 মাস আগে আমরা ক্লাস শুরু করেছিলাম, এবং সেই 2 মাসের মধ্যেও ছেলেমেয়েরা ফুল সিলেবাস কমপ্লিট করে রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা করে এবং পরীক্ষায় 35-35টা এমসিকিউ তারা কমন পেয়েছিল। তো এই এই স্ট্রাকচার অফ অ্যাটম থেকে 6 নম্বর পড়বে, সেটা তো আমি করাচ্ছি। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অ্যান্ড পিরিয়ডিক টেবিল, যেটাকে তোমরা ক্লাস 10-এ পর্যায় সারণী বলে চিনেছো, পিরিয়ডিক টেবিল, তো এটা ইঞ্জামুল স্যার করাবেন তোমাদের, এখান থেকে থাকছে 4 নম্বর। তারপরে দেখো কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এটা আমি তোমাদের করাবো, এখান থেকে থাকবে 6 নম্বর। তাহলে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, রাসায়নিক বন্ধন, এই যে শুরুতে বললাম না যে আয়নীয় এবং সমযোজী বন্ধনটা একটু তোমার জানতে হবে, তাহলে বিষয়টা সুবিধে হবে যদি আগে থেকে দেখে নাও। যদি নাও দেখো, আমরা চেষ্টা করবো 0 থেকে করানোর। তো তারপরে থাকছে কি কেমিক্যাল বন্ডিং ইউনিট 4-এ, এখানে 6টা এমসিকিউ থাকবে, 6টা তুমি কমন পাবে 100%। ইউনিট 5 স্টেট অফ ম্যাটার সলিড অ্যান্ড গ্যাস, অর্থাৎ পদার্থের গ্যাসীয় এবং কঠিন অবস্থা। যে পদার্থের 3টে অবস্থা হয়, কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন এবং গ্যাসীয় এটা রয়েছে আমাদের ক্লাস 11-এ, এবং তরল অবস্থাটা তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে। এখান থেকে কত মার্কস থাকবে? 4 নম্বর থাকবে। ইউনিট 6-এ থাকছে এস ব্লক। এবার প্রশ্ন হলো যে স্যার এস ব্লক কি? আর তারপরে আছে দেখো ইউনিট 7-এ পি ব্লক এলিমেন্ট, যে পি ব্লক বা কি। দেখো এস ব্লক কি আর পি ব্লক কি, তোমরা যারা আমার ইলেকট্রন বিন্যাস ক্লাস যদি করে থাকো, সেখানে দেখবে আমি বেশ কিছু অ্যালফাবেট ব্যবহার করেছিলাম, উপকক্ষ এস পি ডি এফ, সেখান থেকে এই এস আর পিটা আসছে। তো এটা যখন স্যার করাবেন তোমাদেরকে ডিটেলসে স্যার বলে দেবেন যে এস ব্লক এবং পি ব্লক, এখানে রয়েছে এস ব্লক থেকে থাকবে 5 নম্বর এবং পি ব্লক থেকে থাকবে 17 নম্বর। এবং তারপরে দেখো এস ব্লকের পরে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে গ্রুপ 1 গ্রুপ 2, তারপরে দেখো পি ব্লকের পাশে লেখা আছে গ্রুপ 13 গ্রুপ 14। এই গ্রুপ কি, যখন পর্যায় সারণী স্যার করাবেন তখন তোমাদেরকে একদম ইন ডিটেলস বুঝিয়ে দেবেন যে গ্রুপ কি জিনিস, গ্রুপ 1 কি জিনিস, গ্রুপ 2 কি জিনিস, গ্রুপ 13 গ্রুপ 14 কি জিনিস, এটা স্যার তখন তোমাদেরকে বুঝিয়ে দেবেন। তো বোঝা গেল এই হলো আমাদের মোট সিলেবাস, 7টা ইউনিট অর্থাৎ 7টি অধ্যায়। প্রত্যেকটি অধ্যায় থেকে কেমন কেমন মার্কস থাকবে? 35 মার্কস থাকবে। আমরা চেষ্টা করব যদি আমাদের ক্লাস তোমরা সম্পূর্ণ মন দিয়ে করো, সম্পূর্ণ মানে এফোর্ট লাগাও, তাহলে 35 আউট অফ 35 তুমি পাবেই পাবে। আর একটা কথা মনে রেখো যে কেবলমাত্র আমরা আমাদের 100% দিলাম, কিন্তু তোমরা যদি চেষ্টা না করো তাহলে কিন্তু রেজাল্ট হওয়া কঠিন। এবং আরেকটা কথা মনে রেখো, আমরা অ্যাজ এ টিচার, আমরা একজন শিক্ষক হিসাবে একজন ছাত্রের রেজাল্টের পিছনে তারই ভূমিকা 100% না হলেও 95% ভালো রেজাল্টের পিছনে সেই ছাত্রের ভূমিকা, তোমার ভূমিকা বেশি। কারণ তুমি খেটেছিলে, তুমি পড়েছিলে, তুমি সারা দিন রাত জেগে স্টাডি করেছিলে, তুমি পরিশ্রম করেছিলে, তাই তোমার রেজাল্ট হয়েছে। এবং আমরা শুধু তো মাত্র গাইডলাইন দিয়েছিলাম যে এইভাবে এইভাবে পড়ো। আমরা তো সবাইকে গাইডলাইন দিই, কিন্তু সবাই কি ভালো রেজাল্ট করতে পারে? পারে না। অর্থাৎ যে ভালো পরিশ্রম করে সেই ভালো রেজাল্ট করে। তাই আমি বলবো আমরা আমাদের 100% চেষ্টা করব, ওদিক থেকে তোমরাও তোমাদের 100% চেষ্টা করো। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় একদিন রেজাল্ট হবে, সাকসেস তোমরা পাবে এবং জীবনে প্রতিষ্ঠিত হবে। তো চলো আজকের ভিডিও, আজকের ক্লাস যাই বলো না কেন এই পর্যন্ত। দেখা হবে একেবারে লাইভ ক্লাসে, এবং তারপরে যদি তোমরা চাও তোমাদের সাথে দেখা হবে আমাদের ব্যাচে। কন্টিনিউয়াসলি রেগুলারলি ক্লাস হবে, সিস্টেমেটিক ওয়েতে ক্লাস হবে। চলো, জয় হিন্দ, টাটা।